যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আব্দুস সামাদ বলছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। ক্লিয়ার আছে, ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের 7ম ক্লাসে। এর আগে আমরা এই অধ্যায়ের 6টা ক্লাস করে ফেলছি। আজকে তার ধারাবাহিকতায় 7 নম্বর ক্লাস। তো আমরা এই অধ্যায়ের অনেকগুলো টপিক পড়ে ফেলছি। তো আজকে আমরা সরল দোলকের বব কর্তৃক কৃত কাজ এই সংক্রান্ত যে আলোচনা আছে সেইটা আমরা করব, এবং সরল দোলকের ববের স্মরণে কৃত কাজের যে ম্যাথ প্রবলেমগুলো আছে, বিশেষ করে এই টপিক থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্টে বিভিন্ন সময় কয়েকটা ম্যাথ প্রবলেম আসছে। তো সেই কয়েকটা ম্যাথ প্রবলেমও আমরা আজকের ক্লাসে সলভ করব। তো চলো আমরা শুরু করে দিই। হেডিংটা সবাই আমরা লিখে ফেলি, সরল দোলকের বব কর্তৃক কৃত কাজ। সরল দোলকের বব সরাতে কৃত কাজ। বব সরাতে কৃত কাজ। আগে একটু সরল দোলকটা চিনি। কোনো একটা দৃঢ় অবলম্বন থেকে বা সিলিং থেকে দড়ির সাহায্যে কোনো একটা বস্তুকে বেঁধে, ধরো একটা গোলাকার কোনো একটা বস্তু, এটাকে বেঁধে তুমি ঝুলাই দিলা, তাহলে এইটাই একটা সরল দোলক বা পেন্ডুলাম হিসাবে কাজ করবে। এবার এটাকে টেনে এদিকে ডান দিকে অথবা এটাকে টেনে বাম দিকে নিবা, নিয়ে ছেড়ে দিবা, দেখবা এটা এইভাবে দুলতে থাকবে, এটা এইভাবে দুলতে থাকবে। তো যদি খুবই অল্প কৌণিক বিস্তারে দোলে, খুবই অল্প কৌণিক বিস্তারে, খুবই অল্প কৌণিক বিস্তার মানে 4 ডিগ্রি বা তার চেয়ে কম, খুবই অল্প কৌণিক বিস্তারে এভাবে যদি দুলতে থাকে, এভাবে যদি দুলতে থাকে, তাহলে তখনই আমরা এই সরল দোলকের গতিকে সরল ছন্দিত স্পন্দন গতি বলি। শর্ত আছে। শর্ত কি? সরল ছন্দিত স্পন্দন হইতে গেলে, সরল ছন্দিত স্পন্দন মানে সিম্পল হারমোনিক মোশন, তোমরা 9 10-এ একটু হালকা পাতলা পড়ে আসছো। তো সরল দোলকের গতি, সরল ছন্দিত স্পন্দন গতি তখনই হবে যখন এই যে কৌণিক বিস্তারটা, এই কৌণিক বিস্তার থিটার মানটা 4 ডিগ্রির কম বা তার সমান হবে। কিন্তু যখন 4 ডিগ্রির বেশি হবে তখন এটাকে কিন্তু আমরা সরল ছন্দিত স্পন্দন গতি বলবো না। তো এই অধ্যায়ে আমাদের সরল ছন্দিত স্পন্দন গতি নিয়ে আলোচনা না, এই অধ্যায়ে আমাদের আলোচনা হচ্ছে জাস্ট নর্মাল শক্তির সংরক্ষণশীলতা, কৃতকাজ, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের আলোচনা। তো তার জন্য কৌণিক বিস্তারের মান 4 ডিগ্রি হোক আর 40 ডিগ্রি হোক কোনো সমস্যা নেই। তাহলে আমরা যে সূত্র এখানে খাটাবো, যে কনসেপ্ট এখানে খাটাবো, সেটা সরল ছন্দিত স্পন্দনের কোনো কনসেপ্ট বা শর্ত না। তো এই কারণে এই কৌণিক বিস্তারের মান 4 ডিগ্রি হোক বা 40 ডিগ্রি হোক, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সরল দোলকের বব কোনটাকে বলা হচ্ছে? সরল দোলকের বব বলা হচ্ছে এই সুতা দিয়ে যে বস্তুটাকে আমি ঝুলাই রাখছি, এই গোলাকার যে বস্তুটা, এই যে গোলক পিণ্ডটা, এটাকেই বলা হচ্ছে সরল দোলকের বব। এবার এইটাকে সরাবো, এটাকে সরিয়ে এই অবস্থায় আছে, এটাকে সরিয়ে আমি এখন এই অবস্থায় নিব। এই অবস্থায় নিতে কৃত কাজ কত হয় সেইটা আমাদের হিসাব নিকাশ করতে হবে। তো এখানে কৌণিক বিস্তারের মান 4 ডিগ্রি থাকতে হবে এমন কোনো শর্ত নেই, থাকলে থাকবে, না থাকলে নাই, কোনো সমস্যা নেই। কারণ এখানে আমরা সরল ছন্দিত স্পন্দন গতি পড়ছি না, এখানে আমরা জাস্ট সরল দোলকের ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা বা কৃতকাজের সূত্রগুলা কিভাবে হিসাব নিকাশ হয় সেই জিনিসটা আমরা আলোচনা করব। তো এখানে সরল ছন্দিত স্পন্দন গতি আছে
8 নম্বর চ্যাপ্টারে। তো তখন আমরা সরল দোলকের ক্ষেত্রে সরল সন্ধিতে স্পন্দন গতি কি, তো শর্ত কি, সেই ব্যাপারগুলো নিয়ে সেই অধ্যায়ে আলোচনা করব। কি ক্লিয়ার? তাহলে আসো, এই যে সরল দোলকটা, এই সরল দোলকটাকে ববটাকে সরাতে কৃত কাজ। দেখো, সিলিং থেকে একটা দড়ির সাহায্যে বস্তুটাকে ঝুলানো আছে, এই বস্তুটাকে ঝুলানো আছে। এবার এটাকে আমি এই অবস্থান থেকে এই অবস্থানে নিব, এটাকে আমি এই অবস্থানে নিব, এই অবস্থানে নিব। তো এটাকে এখান থেকে এই অবস্থানে নিতে কৃত কাজ এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থেটা। এই কোণটা কি? থেটা। এটাকে বলা হয় সরল দোলকের কৌণিক বিস্তার। এটা হচ্ছে কৌণিক বিস্তার থেটা। এবার আসো, সরল দোলকের ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের প্রসঙ্গ তল, প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ তল বা রেফারেন্স ফ্রেম। এটা হচ্ছে আমাদের রেফারেন্স ফ্রেম। তাহলে আমরা যা কিছু হিসাব করব এই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে, যা কিছু বলতে মানে বিভব শক্তি। তো সরল দোলকের এই যে ববটা, এই ববের ভর হচ্ছে এম। চিন্তা করো, এম। তাহলে দেখো তো, যখন এই পয়েন্ট থেকে আমি এখানে নিয়ে গেছি, তখন এই সরল দোলকের ববের ভার কেন্দ্রটা এই উচ্চতায় উঠে গেছে না? দেখো, এই উচ্চতায় উঠে গেছে কিনা? এই উচ্চতায়। তাহলে এর ভর হচ্ছে এম। এটা এখান থেকে এখানে নিয়ে গেছি, তাহলে এইটা কি সরণ বলবা নাকি? বলো তো। না, খবরদার, এইটাকে সরণ বলার দরকার নেই। উলম্ব সরণ হচ্ছে এইচ। তাহলে কৃতকাজ হবে এম জি এইচ। কৃতকাজ হবে কি? এম জি এইচ। তাহলে এর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি বা এর মধ্যে সঞ্চিত বিভব শক্তি, সেই বিভব শক্তির সূত্রটা হবে ইপি ইকুয়াল টু এটা ইকুয়াল টু এম জি এইচ। তোমার সরল দোলকের ববের ভর বলে দেওয়া থাকবে, আর উচ্চতা, হাইটটা কতটুকু উঠানো হয়েছে সেটা বলে দেওয়া থাকবে। তাহলে কৃত কাজের মান কত এটা চাইলে তুমি তাড়াতাড়ি এই সূত্রটা লিখে এম এর মান, জি এর মান, এইচ এর মান বসাই দিবা, হয়ে যাবে। এইবার কথা হচ্ছে, এত সুন্দরভাবে সব কিছু দেওয়া থাকে না। এইচ এর মান ডাইরেক্ট দেওয়া থাকে না। ডাইরেক্ট দিলে তো কোনো কথাই নেই, কিন্তু এইচ এর মান ডাইরেক্ট দেওয়া থাকে না। তো কিভাবে দেওয়া থাকে? একটু কাহিনী করে দেওয়া থাকে। কি কাহিনী? বলে দেয় কৌণিক বিস্তার থেটা। ঠিক আছে, থেটা কৌণিক বিস্তার বলে দিবে। আর এই যে কার্যকর দৈর্ঘ্য, এর যে কার্যকর দৈর্ঘ্য মানে সুতার দৈর্ঘ্য এল, এই সুতার দৈর্ঘ্য বা কার্যকর দৈর্ঘ্য এইটা বলে দেওয়া থাকবে। তাহলে থেটা বলে দেওয়া থাকবে, সুতার দৈর্ঘ্য বা কার্যকর দৈর্ঘ্য বলে দেওয়া থাকবে। তাহলে তখন আমরা কি করব? আমাদের কিন্তু এইচ বলে দেওয়া নেই, এল আর থেটা বলে দেওয়া আছে। এল আর থেটার মাধ্যমেই এইচ বের করা যাবে। কেমনে? তুমি দেখো তো, এই কোণটা যদি থেটা হয়, এই কোণটা যদি এল হয়, দেখো এই কোণটা যদি থেটা হয়, দৈর্ঘ্যটা যদি এল হয়, তাহলে দেখো তো এটা এল, এটা থেটা। তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত, এখান থেকে এইটুকু পর্যন্ত এটা হচ্ছে এল কস থেটা। এটা হচ্ছে এল কস থেটা। বলো, বুঝলা কিনা? এটা এল, এটা থেটা, তাহলে এইটুকু কি হবে? এল কস থেটা। কেমনে? এই কোণের কস থেটা ইকুয়াল টু ভূমি। এই যেটা হচ্ছে ভূমি, ধরো এটা ধরলাম ওয়াই ভূমি বাই অতিভুজ, কপরে ভূত আছে, অতিভুজ হচ্ছে এল। তাহলে ওয়াই ইকুয়াল টু কত? এল কস থেটা। তাহলে আমরা পেয়ে গেলাম, এইটুকু পেয়ে গেলাম, যেটুকু হচ্ছে এল কস থেটা। এবার দেখো তো, পুরো এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কিন্তু এল, পুরো এই দৈর্ঘ্যটা এল। ওকে, পুরো এই দৈর্ঘ্যটা কিন্তু এল। তাহলে পুরো এই দৈর্ঘ্যটা এল, এইটুকু দৈর্ঘ্য এল কস থেটা। এল থেকে যদি এল কস থেটা বাদ যায়, তাহলেই তো এইচ পাওয়া যায়। দেখো, তাহলেই তো এইটুকু অর্থাৎ এইচ পাওয়া যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি এম জি এইচ এর জায়গায় এল মাইনাস এল কস থেটা। এইচ এর জায়গায় এল মাইনাস এল কস থেটা। বুঝলা? এইচ ডাইরেক্ট দেওয়া থাকবে না, এল আর থেটা দেওয়া থাকবে। তো সমস্যা কি? আমি এল আর থেটার মাধ্যমে এইচ বের করে নেব। এবার এলকে একটু সসম্মানে বাইরে নিয়ে আসো। তাহলে সসম্মানে এলকে যদি বাইরে নিয়ে আসা হয়, তাহলে এম জি এল বাইরে চলে আসলো 1 মাইনাস কস থেটা। এই একটা সূত্র। আমরা এখান থেকে চাইলে আরও একটা সূত্র বানাইতে পারি। সেটা হচ্ছে, তুমি ত্রিকোণমিতিতে পড়ছো একটা সূত্র, 1 মাইনাস কস 2 থেটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থেটা। বলো, পড়ছো কিনা? 1 মাইনাস কস 2 থেটা মানে 2 সাইন স্কোয়ার থেটা। তাহলে 1 মাইনাস কস থেটা আছে, তাহলে 1 মাইনাস কস থেটা হবে 2 সাইন স্কোয়ার থেটা বাই 2। তো আমরা একটু একবারে সাজাই লিখি তাহলে।
তাহলে টুটাকে সামনে নিয়ে এম জি এল সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জির সূত্র। কি ক্লিয়ার? বলো বুঝছো? 2mgl সাইন স্কোয়ার থিটা বাই 2 কি করলাম, 1 মাইনাস কস থিটাকে লিখলাম 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, সূত্র খাটালাম, আর কিচ্ছু না। তাহলে আমরা এল এবং থিটা দেওয়া থাকলে পটেনশিয়াল এনার্জি কিভাবে বের করতে হবে, স্থিতি শক্তি বা কৃত কাজটা কিভাবে বের করতে হবে সেটা আমরা পেয়ে গেছি। এবার কথা হচ্ছে কি, অনেক সময় এটাও থাকে না, তো অনেক সময় কি দেওয়া থাকে দেখো, অনেক সময় এই কথা বলা থাকে যে এটা হচ্ছে সরল দোলক, এটা সরল দোলকের ভবটা, এই সরল দোলকের ভবটাকে সাম্য অবস্থান থেকে, এটা সাম্য অবস্থা, এটা ইকুইলিব্রিয়াম পজিশন। এবার এইখান থেকে অনুভূমিক বরাবর টেনে অনুভূমিক বরাবর এক্স পরিমাণ টেনে ছেড়ে দেওয়া হয়েছে, অনুভূমিক বরাবর এক্স পরিমাণ। তাহলে ব্যাপারটা কেমন হলো, ধরো এখানে নিয়ে গেলাম, এটাকে এইখানে নিয়ে গেলাম আমি, তাহলে অনুভূমিক বরাবর এক্স পরিমাণ, অনুভূমিক দিকে, এই যে এটা অনুভূমিক দিক, অনুভূমিক দিকে এক্স পরিমাণ টেনে ছেড়ে দেওয়া হয়েছে, অনুভূমিক দিকে এক্স পরিমাণ টেনে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজটা বের করতে হবে। তাহলে এইবার এইচ দেওয়া নাই, এইচ না জানলে তো আমি কৃত কাজ বা বিভব শক্তি জানবো না। তা আমার কি দেওয়া আছে, আমার দেওয়া আছে কার্যকর দৈর্ঘ্য সুতার দৈর্ঘ্য এল, আর অনুভূমিক দিকে কতটুকু টানা হয়েছে এক্স, এল আর এক্স দেওয়া আছে। তাহলে সমস্যা নাই, এই এইচটাকেই এল আর এক্স এর মাধ্যমে বের করে নিতে হবে। পারবো কিনা? হ্যাঁ অবশ্যই পারবো। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু দেখো এম জি এইচ। তাহলে এবার দেখো এম জি এইচটাকে এল এবং এক্স এর মাধ্যমে বের করবো। কেমনে বের করব, এই পুরোটুকু তো এল, পুরোটুকু তো কার্যকর দৈর্ঘ্য এল। এবার এইটা এল এইটা এক্স, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী দেখো তো ভাই, এইটুকু রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না, এল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। তাহলে এইটুকু কত, এইটুকুটা কত, তো এইটুকুটা হচ্ছে রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন আমার দরকার এইটুকু, দেখো এইটুকু এইচ, এই যে এইটুকু এইচটুকু আমাদের দরকার। তাহলে এইচটা আমরা কীভাবে পাবো, এল থেকে এটা বাদ দিব, এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কি কথা বুঝছো? এইচ এর মানটা এভাবে বের করে ফেলবো, পুরোটা এল, আর পিথাগোরাস অনুযায়ী এটা এল এটা এক্স হলে এটা রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমার লাগবে এইচ কত, তাহলে এইচ হবে পুরো এল থেকে এটা বাদ। তাহলে কি করা থাকতে পারে, ডাইরেক্ট এইচ দেওয়া থাকতে পারে। তো ডাইরেক্ট এইচ দেওয়া থাকলে কি করব, এম জি এইচ ডাইরেক্ট। কি করা থাকতে পারে, এল এর মান আর থিটার মান দেওয়া থাকতে পারে। এল এর মান আর থিটার মান দেওয়া থাকলে কোণ দিয়ে এবং কার্যকর দৈর্ঘ্য এল দিয়ে দুটো সূত্র আছে, এম জি এল 1 মাইনাস কস থিটা অথবা 2mgl সাইন স্কোয়ার থিটা বাই 2, যার যেটা খাটাইতে মন চায়। ওকে, আর যদি অনুভূমিক বরাবর কতটুকু টেনে ছেড়ে দেওয়া হয়েছে, অনুভূমিক বরাবর সরণ দেওয়া থাকে এক্স আর কার্যকর দৈর্ঘ্য এল দেওয়া থাকে, তাহলে তখন সূত্র এইটা mg এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে যে কটা সূত্র লাগবে আমি একবারে লিখে দিই, যে কটা সূত্র আমাদের লাগবে। তাহলে আমাদের সূত্র হচ্ছে চারটা, ডাব্লিউ ইকুয়াল টু mgh, এটা হচ্ছে মূল সূত্র। তারপর ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার mg এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ একটা সূত্র। তারপরে mg এল 1 মাইনাস কস থিটা, আর একটা হচ্ছে 2mg এল সাইন স্কোয়ার থিটা বাই 2। এই হচ্ছে চারটা সূত্র, এই সূত্রের বাইরে কোনো সূত্র নাই। সরল দোলকের ভব কর্তৃক কৃতকাজের এই সূত্রের বাইরে কোনো সূত্র নাই। আর এই সূত্র জানা থাকলে দুনিয়ার যে কোনো ম্যাথ তুমি করতে পারবা, বুঝলা? তাহলে চলো দেখি আমরা দুই একটা ম্যাথ প্রবলেম সলভ করতে পারি কিনা। চলো 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 একটি সরল দোলকের, এটা আমাদের বইয়ের
60 নম্বর, একটি সরল দোলকের ববের ভর 0.5 কেজি, 0.5 কেজি। কার্যকর দৈর্ঘ্য বা দড়ি বা সুতার দৈর্ঘ্য 1.7 মিটার। সরল দোলকের ববটিকে অনুভূমিক বরাবর 0.6 মিটার টেনে ছেড়ে দিলে সাম্যাবস্থা অতিক্রমকালে এর বেগ ও গতিশক্তি নির্ণয় করো। সাম্যাবস্থা অতিক্রমকালে এর বেগ ও গতিশক্তি নির্ণয় করো। দেখো, আমার পড়ানোর সিস্টেমটা হচ্ছে, তোমার আমি প্রথমে কনসেপ্ট বুঝাই দিব, সূত্রগুলো একেবারে প্যাকেট আকারে লিখে দিব, বুঝে বুঝে তুমি সূত্রগুলো মাথায় রাখবা। ম্যাথ যখন করবা তখন যত কম সময়ের মধ্যে যত সহজে ম্যাথের উত্তর বের করা যায়, এটাই আমাদের টার্গেট। তা আমরা এখন এই ম্যাথটা করতে গিয়ে ম্যাথের মধ্যে তো ভাই ডেরিভেশন আর করবো না, ডেরিভেশন তো করা হয়েই গেছে, সূত্র তো আমি জেনেই গেছি। তাহলে ডাইরেক্ট আমাদের সূত্রগুলো খাটাইতে হবে। তাহলে তোমার বুঝতে হবে কি কি দেওয়া আছে। সুতার দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্য এল দেওয়া আছে, আর সাম্য অবস্থান থেকে অনুভূমিক বরাবর কতটুকু টেনে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এক্স এর মানটা দেওয়া আছে। তাহলে আমরা ওই সূত্রে যাব, কোণের মান দেওয়া নেই, সুতরাং কোণের কোনো সূত্রে যাব না আমরা। তাহলে এইটা হচ্ছে সরল দোলকের ববটা, সিলিং থেকে ঝুলানো ছিল, এটাকে আমি এখান থেকে টেনে নিয়ে গেছি, এখানে নিয়ে গেছি, এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে কতটুকু টেনে নিয়ে দেওয়া হয়েছে অনুভূমিকভাবে, অনুভূমিক বরাবর 0.6 মিটার। তাহলে এক্স হচ্ছে 0.6 মিটার। ওকে, এল এর মান কত? 1.7 মিটার। আর এর ভরের মান এম কত দেওয়া আছে? 0.5 কেজি। তাহলে এখান থেকে যদি ছেড়ে দেওয়া হয়, এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে মানে এখানে কোনো বেগ নাই, এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে আদি বেগ এখানে 0, ছেড়ে দেওয়া হয় তাহলে আস্তে আস্তে যতই নিচের দিকে নামবে ততই তার বেগ অর্জন করতে থাকবে, বেগ বাড়তে থাকবে। তাহলে এই পয়েন্ট যখন অতিক্রম করবে, এই পয়েন্টে তার বেগটা হবে ভি, সেই বেগটা আমরা বের করতে চাই। আর এই পয়েন্টে তার গতিশক্তি ই কে, কাইনেটিক এনার্জি, সেটা আমরা বের করতে চাই। বেগ যদি জেনে যাই গতিশক্তি জেনে যাব, অথবা গতিশক্তি যদি জেনে যায় বেগও আমরা জেনে যাব। এইবার আসো, দেখো একটু শক্তি সংরক্ষণশীলতা খাটাও। এই পয়েন্টে যে পটেনশিয়াল এনার্জি, এই পয়েন্টে যে পটেনশিয়াল এনার্জি, দেখো এই পয়েন্টে কোনো বেগ ছিল না, তাহলে বেগ ছিল না, তাহলে গতিশক্তি কিন্তু এই পয়েন্টে নাই। তাহলে এই পয়েন্টে গতিশক্তি ছিল 0, যা সমস্ত যা শক্তি ছিল তা ছিল পটেনশিয়াল এনার্জি। আর এই পয়েন্টের পটেনশিয়াল এনার্জি হিসাব করার সূত্র আমরা জানি কিনা, এই যে এই পয়েন্টে পটেনশিয়াল এনার্জি বা কৃতকাজ, পটেনশিয়াল এনার্জি বা কৃতকাজ এগুলা বের করার সূত্র আমাদের হাতে আছে, তাই তো? তাহলে এবার আসো তো শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী। দেখো, শক্তির সংরক্ষণশীলতা নীতি, শক্তির সংরক্ষণশীলতা, শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই, শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর, শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর। এই পয়েন্টে গতিশক্তি 0, তো এই পয়েন্টে সমস্ত শক্তি বিভব শক্তি। তাহলে তুমি একটু দেখো ভাই, এই পয়েন্টের নাম দিলাম এ, আর ধরো এই পয়েন্টের নাম দিলাম আমরা বি, লিখবা না কেউ? এবার বোর্ডে থাকো, বোর্ডে দেখো কত সহজ ম্যাথ। এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল টু এনার্জি অফ বি পয়েন্ট, যান্ত্রিক শক্তি 2 পয়েন্ট এ পয়েন্টে বি পয়েন্টে সমান। যান্ত্রিক শক্তি মানে কি? বিভব শক্তি আর গতিশক্তির যোগফল, বিভব শক্তি আর গতিশক্তির যোগফল। তাহলে এই পয়েন্টে বিভব শক্তি আর গতিশক্তি সমান সমান এই পয়েন্টে বিভব শক্তি আর গতিশক্তি, কি তাই তো? তাহলে আসো, এ পয়েন্টের বিভব শক্তি প্লাস গতিশক্তি, এ পয়েন্টের কোনো গতিশক্তি নাই, এ পয়েন্টের গতিশক্তি 0, তাহলে সমস্ত শক্তি বিভব শক্তি এ পয়েন্টে। বি পয়েন্টে বিভব শক্তি নাই, কারণ এখানে এইচ কত, এই যে এই তলের সাপেক্ষে উচ্চতা কত? 0, তাহলে এই তলের সাপেক্ষে তার কোনো বিভব শক্তি নাই, প্লাস প্লাস গতিশক্তি, তাহলে গতিশক্তি হচ্ছে ইকে, গতিশক্তি ইকে। দেখো অনেককে বলতে পারি যে ভাই, অনেকে বলতে পারে ভাই এই পয়েন্টটা তো ভূমি থেকে আরো উপরে আছে, তা আপনি বিভব শক্তি 0 কেন বললেন? তাহলে ভাই তুমি বিভব শক্তি বোঝো না, গতকাল একাডেমিক ব্যাচগুলোতে বলছি কিন্তু
যে এই কলমের যদি আমি জিজ্ঞেস করি কলমের বিভব শক্তি কত, ধরো আমার হাতে আছে কলমের বিভব শক্তি কত, তো তুমি পাল্টা প্রশ্ন করবা ভাই কোন তলের সাপেক্ষে, আপনার হাতের তলের সাপেক্ষে তার বিভব শক্তি শূন্য, কিন্তু আপনি যে মেঝেতে দাঁড়ানো আছেন তার সাপেক্ষে বিভব শক্তি হচ্ছে mg, মেঝে থেকে উচ্চতা h। যদি ভূমি থেকে বলি, আমি এখন 8 তলার উপরে আছি, তাহলে ভূমি থেকে বিভব শক্তি হচ্ছে ভূমি থেকে উচ্চতা mg h, বুঝলা? যে তল থেকে হিসাব করবো, আমাদের প্রসঙ্গ তল হচ্ছে এটা, এই যে সাম্য অবস্থা এটাই হচ্ছে আমাদের প্রসঙ্গ তল বা প্রসঙ্গ কাঠামো। তো এর সাপেক্ষে এই পয়েন্টে বিভব শক্তি শূন্য, কারণ এই শূন্য, বাট গতিশক্তি আছে। এই গতিশক্তিটাই তো আমরা বের করতে চাই। তাহলে দেখো এই পয়েন্টের বিভব শক্তি মানেই এই পয়েন্টের গতিশক্তি। তাহলে অতএব গতিশক্তি ই কে, গতিশক্তি ই কে সেটা হবে এই পয়েন্টের বিভব শক্তি। এবার বিভব শক্তির কোন সূত্রটাতে যাব, mgl মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই সূত্রে যাব, কারণ আমার এল দেওয়া আছে, কারণ আমার এক্স দেওয়া আছে, বুঝলা? এবার মানগুলো বসাই দাও। এম এর মান 0.5, এম এর মান 0.5, জি এর মান 9.8, জি এর মান 9.8, এল এর মান, এল হচ্ছে 1.7 মাইনাস রুট ওভার 1.7 স্কোয়ার মাইনাস 0.6 তার স্কোয়ার। তাহলে কত আসলো, 0.5 গুণ 9.8 গুণ 1.7 মাইনাস রুট 1.7 স্কোয়ার মাইনাস 0.6 এর স্কোয়ার, 0.53607 জুল এটা আসছে, তাই না? উত্তর মিলছে? হ্যাঁ মিলছে। উত্তর একটু বইয়ের সাথে কম বেশি আসছে, সমস্যা না, আমাদেরটা পারফেক্ট। এবার আসো, বেগ চাইছে, তো গতিশক্তি মানে তো হাফ এম বি স্কয়ার, গতিশক্তি মানে হাফ এম বি স্কয়ার, ঠিক আছে, শেষ। গতিশক্তি মানে হাফ এম বি স্কয়ার। আর যদি মনে করো যে ভাই আমি একবারে বেগ বের করতে চাই, তাহলে আবার ওই শক্তি সংরক্ষণশীলতা, তাহলে ই কে লাস্টের লাইনটা, ই কে এটা সমান সমান কি থাকতো, এম জি এল, এম ই কে সমান, আচ্ছা লিখে ভাবে, ই এ সমান সমান ইবি, তাহলে ই এ ইপি আর ইবি ইকে, তাহলে এই ইকে মানে হাফ এম বি স্কয়ার, হাফ এম বি স্কয়ার, আর ইপি হচ্ছে এম জি এল মাইনাস রুট ওভার এল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এম এম কাটা, তাহলে ভি স্কয়ার বাই 2, ভি স্কয়ার ডিভাইডেড বাই 2, জি হচ্ছে 9.8, এল এর মান 1.7 মাইনাস রুট ওভার 1.7 এর স্কয়ার মাইনাস 0.6 এর স্কয়ার, অতএব ভি বের করবা। তাহলে 9.8 ব্র্যাকেট 1.7 মাইনাস রুট ওভার 1.7 স্কয়ার মাইনাস 0.6 স্কয়ার, তার সাথে গুণ হবে 2, এবার রুট অ্যান্সার, তাহলে 1.4643 এত মিটার পার সেকেন্ড। এই তো হয়ে গেল, কত সহজ ম্যাথ দেখছো। পূজা পাল বলছে অ্যান্সার, মুন্নি বলছে, আর কে বলছে দেখি, এরা দুইজনই বলছে, গুড, ভেরি গুড। আসো এবার 61 নম্বর, 61 বলা হচ্ছে 1 মিটার কার্যকর দৈর্ঘ্য বিশিষ্ট, কার্যকর দৈর্ঘ্য বিশিষ্ট 1 মিটার কার্যকর দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের ববের ভর, একটি সরল দোলকের ববের ভর 300 গ্রাম, এটিকে সাম্যাবস্থা থেকে 60 ডিগ্রি কৌণিক অবস্থানে নিয়ে ছেড়ে দেওয়া হলো, 60 ডিগ্রি কৌণিক অবস্থানে নিয়ে ছেড়ে দেওয়া হলো,
এর বেগ নির্ণয় করো যখন, এর বেগ নির্ণয় করো যখন 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 সাম্যাবস্থা দিয়ে অতিক্রম করে, যখন সাম্যাবস্থা দিয়ে অতিক্রম করে। আর 2 নম্বর, যখন সাম্যাবস্থার সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, 30 ডিগ্রি কোণ তৈরি করে, যখন সাম্যাবস্থার সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। 2টা ম্যাথ কিন্তু, এটা রুয়েটে আসা, এটা চুকু রুয়েটে আসা। ও না, তখন চুকু রুয়েট ছিল না, তখন শুধু রুয়েট ছিল। এটা যখন আসছে তখন শুধু রুয়েটই ছিল। তো এটা হচ্ছে সরল দোলকের ববটা। এটাকে আমি প্রথমে 60 ডিগ্রি কৌণিক অবস্থানে নিয়ে গেছি। এই দেখো, বলো এই কোণের মানটা কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি কৌণিক অবস্থানে নিয়ে গেছি। 60 ডিগ্রি কৌণিক অবস্থানে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তো 60 ডিগ্রি কৌণিক অবস্থানে নিয়ে গিয়ে যদি ছেড়ে দেওয়া হয়, ওকে ওখানে বসে থাকবে না। তাহলে এখান থেকে যদি ছেড়ে দেওয়া হয়, নিচের দিকে নামবে। তো বলা হচ্ছে এখান থেকে যখন এখানে আসবে, মানে কোথায় আসবে? সাম্য অবস্থায় যখন আসবে, তখন এই সাম্য অবস্থা দিয়ে যখন অতিক্রম করবে, তখন ভাই এখানে বেগটা কত হবে এটা বের করো। বেগ সাম্য অবস্থা দিয়ে অতিক্রমকালীন সময়ে বেগের মানটা আমাদের বের করতে হবে। কি ক্লিয়ার? তো বলো, পারা যাবে? কি করে পারা যাবে? শক্তির সংরক্ষণশীলতা দিয়ে পারা যাবে। তুমি দেখিও বইয়ে, বোর্ড বইয়ে তো আছেই, আমার বইও 2-1টা ম্যাথ ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ ভেঙে করা হয়েছে। এটা করা যাবে না। তুমি সূত্র শিখে গেছো, ডাইরেক্ট সূত্র খাটাবা, তাহলে সূত্রের মান মর্যাদা কি থাকলো? তুমি যদি আবার ভেঙে করো, তাহলে তো সূত্রের কোনো মান মর্যাদা থাকলো না, তাই না? তাহলে এই কারণে আমরা খুব সহজে ম্যাথ করতে চাই। তা আমরা ডেরিভেশন বুঝে গেছি, সূত্র বুঝে গেছি, তাহলে ম্যাথ যখন করব তখন অ্যাপ্লাই করতে হবে ঠিকঠাকভাবে, কম সময়ের মধ্যে বেশি আউটপুট পাওয়ার জন্য। তাহলে এইটা হচ্ছে ইনিশিয়াল অবস্থা, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল পয়েন্ট। ওকে, এবার আসো তো ভাই, এই ইনিশিয়াল পয়েন্ট এখান থেকে তো ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে এখানে তার ইকে মানে কাইনেটিক এনার্জিটা 0, বাট পটেনশিয়াল এনার্জি আছে। আর এই পয়েন্টে যেহেতু এই 0, এই কারণে এই পয়েন্টে ইপি মানে পটেনশিয়াল এনার্জি 0, বাট কাইনেটিক এনার্জি আছে। তাহলে এই 2 বিন্দুর শক্তি সমান সমান, তাহলে ই ইনিশিয়াল ই ফাইনাল। দেখো, ই ইনিশিয়াল ই ফাইনাল। আচ্ছা, ফাইনাল পয়েন্টটা আগে লিখি, ই ফাইনাল ই ইনিশিয়াল। তাহলে ফাইনাল পয়েন্টে পটেনশিয়াল এনার্জি 0, বাট যেটা আছে সেটা গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। আর ই ইনিশিয়াল পয়েন্টের এই পয়েন্টে বিভব শক্তি আছে, বাট গতিশক্তি 0। তাহলে বিভব শক্তিটা কত? বিভব শক্তিটার কোন সূত্র লিখবা? কোন সূত্রটা লিখবা? তোমার দেওয়া আছে থেটা, আর তোমার দেওয়া আছে এল এর মান, কার্যকর দৈর্ঘ্যের মান 1 মিটার। তাহলে তোমার দেওয়া আছে এল, তোমার দেওয়া আছে থেটা, বলো কোন সূত্রটা লিখবা? তুমি দুটো সূত্র লিখতে পারো, mgl 1 - cos থেটা, বিভব শক্তির এই সূত্রটা লিখতে পারো, অথবা 2mgl sin স্কয়ার থেটা বাই 2 লিখতে পারো। তো তুমি যেটা খুশি সেটা করতে পারো। আমি 2mgl এটা নিচ্ছি, যে 2mgl sin স্কয়ার থেটা ডিভাইডেড বাই 2, এটা আমি নিচ্ছি। ওকে, তাহলে 2mgl sin স্কয়ার থেটা বাই 2 প্লাস এই পয়েন্টের কাইনেটিক এনার্জিটা 0। তো আমাদের বেগ বের করতে হবে, এম আর এম ভ্যানিশ। এই তো হয়ে গেছে বেগ বের করা, এক লাইনের ম্যাথ। তাহলে ভি স্কয়ার এটা ইকুয়াল টু 2 × 2 4, জি এর মান 9.8, এল এর মান 1 মিটার, আর সাইন স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তাহলে সাইন 30 তার স্কয়ার গুণ 9.8 গুণ 4, তাহলে ভি হচ্ছে যা হবে রুট অ্যান্সার 3.1304 এত মিটার পার সেকেন্ড। মিলছে? হ্যাঁ, গুড, মিলছে।
হ্যাঁ, এই তো পূজা পাল অ্যান্সার বলে দিচ্ছে, গুড, ভেরি গুড। এবার বলছে সাম্য অবস্থা দিয়ে অতিক্রম না। এবার বলছে সাম্য অবস্থার সাথে যখন 30 ডিগ্রি কোণে থাকে তখন অবস্থা। এই চিত্রেই কাজ করা যায়। আমি এই চিত্রে একটু দেখাই, তারপর আমি আলাদা করে চিত্রে অবশ্যই এঁকে দিব, তারপর এই চিত্র তোমাদের একটু দেখাই। এটা তো 60 ডিগ্রি কৌণিক অবস্থান। তো এরপরে যখন 30 ডিগ্রিতে এসে থাকবে, এখানে যখন থাকবে, এই কোণটা যখন 30 হবে, তখন এই পয়েন্টে তার বেগটা কত সেইটা বের করতে চাই। তাহলে তখন আমাদের এইটা হবে আমার ইনিশিয়াল, এইটা হবে আমার ফাইনাল পয়েন্ট, বুঝছো? তো চলো আলাদা করে একটু আঁকি, জীবনে প্রথমবার করতেছি যেহেতু, একটু আলাদা করে আঁকি। তো সরলদোলকের ভাবটাকে এইখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে সেইখান থেকে এই পর্যন্ত আসবে, এখান থেকে এই পর্যন্ত ধরো আসবে। এই এটা আমাদের রেফারেন্স ফ্রেম, হিসাবটা হবে এই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে। তাহলে ভাইয়া এই যে কোণটা 60 ডিগ্রি, এই যে কোণটা এটা 30 ডিগ্রি, এইটা আমার ইনিশিয়াল, এইটা আমার ফাইনাল। এবার ফাইনাল পয়েন্টে দেখো, ফাইনাল পয়েন্টে একটা উচ্চতা কিন্তু আছে, তাহলে ফাইনাল পয়েন্টে কিন্তু বিভব শক্তি আছে, আবার ফাইনাল পয়েন্টে বেগও আছে, গতিশক্তিও আছে। তার মানে এই পয়েন্টে কোনোটাই জিরো না, বাট এই পয়েন্টে বেগ জিরো, এই পয়েন্টে বেগ জিরো। তাহলে বেগ জিরো মানে গতিশক্তি, কাইনেটিক এনার্জিটা শূন্য। তাহলে দেখো সবাই একটু বোর্ডে দেখো, দেখো এই ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা খাটিয়ে আমরা পাই ই ইনিশিয়াল, ই ফাইনাল, ই ইনিশিয়াল, ই ফাইনাল। তাহলে দেখো একটু বোর্ডে, এই পয়েন্টে শুধুমাত্র বিভব শক্তি, তাই কিনা? শুধুমাত্র কি শক্তি? বিভব শক্তি। এই পয়েন্টে শুধুমাত্র বিভব শক্তি। তাহলে শুধুমাত্র বিভব শক্তির জন্য যে সূত্রটা লিখতে চাও, বিভব শক্তির অনেকগুলো সূত্র প্যাকেট করা আছে, বক্স। তাহলে যেহেতু কোণ আর থেটা দেওয়া আছে, এই দুটো দিয়ে লিখতে পারবো, কোণ আর থেটা দেওয়া আছে। তো এই দুইটার মধ্যে যার যেটা ভাল লাগে, এই দুইটার মধ্যে যার যেটা ভাল লাগে। তো আমার ভাল লাগে হচ্ছে 2 mgl সাইন স্কোয়ার, কত ডিগ্রি বলো তো? 60 ডিগ্রি, 60। তাহলে সাইন স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2। ওকে, এই পয়েন্টে গতিশক্তি শূন্য, শূন্য। এবার আসো এই পয়েন্টে, এই পয়েন্টে বিভব শক্তি কিন্তু এবার শূন্য না, কারণ এই পয়েন্টে এবার 30 ডিগ্রি কৌণিক অবস্থানে আছে। তাহলে তখন কি হবে? 2 mgl সাইন স্কোয়ার 30 ডিগ্রি ডিভাইডেড বাই 2, বুঝছো? কারণ তখনও তো 30 ডিগ্রি কৌণিক অবস্থায় আছে, প্লাস হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, প্লাস হাফ এম ভি স্কোয়ার, বুঝছো? তাহলে আমাদের লাগবে ওই যে হাফ এম ভি স্কোয়ার, আমাদের বেগ লাগবে। তাহলে হাফ এম ভি স্কোয়ারটাকে নিয়ে আসি, তার মানে এইটাকে এই পাশে তুলে পাঠায় দাও। পাঠাই দিলে দেখো বহুত কিছু কমন চলে আসে, 2 mgl কমন চলে আসে, সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি, সাইন স্কোয়ার 15 ডিগ্রি। এবার ক্যালকুলেটর করবে হিসাব নিকাশ, এম আর এম কেটে দিবা। তাহলে অতএব ভি ইকুয়াল টু হবে 2 গুণ 2 4, জি এর মান 9.8, এল এর মান 1, সাইন স্কোয়ার, আচ্ছা ওইটাই থাকুক, সমস্যা কি? সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি, ঠিক আছে? এর রুট, তাহলে রুট 4 ইন্টু 9.8, তারপরে 4 ইন্টু 9.8, তারপরে সাইন 30 ডিগ্রি তার স্কোয়ার মাইনাস সাইন 15 ডিগ্রি তার স্কোয়ার, নাইন পয়েন্ট এইট গুণ 4, রুট অ্যান্সার 2.678 এত মিটার পার সেকেন্ড। এই হচ্ছে বেগ। বলো বুঝলা কিনা? সহজ, খুবই খুবই সহজ।
তাসফিয়া তাবাসসুম বলছে 1.62, হ্যাঁ 1.67 নট 62। তানভীর সারোয়ার বলছে, স্নেহা রয় বলছে, গুড, ভেরি গুড। ওকে ডান, আমরা বুঝছি, বলো বলো বুঝছি কিনা। ওকে, তো এবার আসো আরেকটা সুন্দর ম্যাথ করব। এটা হচ্ছে আমাদের বইয়ের 62 নম্বর। বলা হচ্ছে 2 কেজি ভরের একটি কাঠের টুকরা, 2 কেজি ভরের একটি কাঠের টুকরা, 0.1 মিটার দৈর্ঘ্যের সুতায় ঝুলানো, দৈর্ঘ্যের সুতায় ঝুলানো 10⁻² কেজি ভরের, 10⁻² কেজি ভরের একটি বুলেট, কাঠের টুকরাটাই অনুভূমিকভাবে এসে আঘাত করে এর মধ্যেই থেকে যায়। অনুভূমিক ভাবে আঘাত করে এর মধ্যেই থেকে যায়, কাঠের টুকরার সাথে লেগে যায় আর কি, এর মধ্যে থেকে যায়, ফলে টুকরার উলম্ব সরণ হয়, ফলে টুকরাটার উলম্ব সরণ হয় 0.1 মিটার, ফলে টুকরাটার উলম্ব সরণ হয় 0.1 মিটার। তাহলে বলা হচ্ছে, তাহলে বুলেটের বেগ কত? বুলেটের বেগ কত এটা বের করতে হবে। বলো তো, এরকম একটা ম্যাথ আমরা করছি কিনা এর আগে? নিউটনের বলবিদ্যা অধ্যায়ে একটা পাখি বসা ছিল, পাখিটাকে অনুভূমিকভাবে এসে একটা গুলি করে, গুলি করার পরে সেই পাখিটার মধ্যে গুলিটা থেকে যায়, গুলিবিদ্ধ হয়ে যায় পাখিটা। তো প্রশ্ন ছিল গাছ থেকে কত দূরে গিয়ে পাখিটা পড়বে, গুলিবিদ্ধ পাখিটা কত দূরে গিয়ে অনুভূমিকভাবে কত দূরত্ব অতিক্রম করে গিয়ে পড়বে, এরকম একটা ম্যাথ ছিল না? তো ওই টাইপেরই একটা ম্যাথ। তো আমরা আসো একটু চিত্র আঁকি, চিত্র আঁকে একটু ভিজুয়ালাইজ করি ব্যাপারটা। দুইটা কনসেপ্ট মিশানো হয়েছে, দুইটা কনসেপ্ট এই ম্যাথের মধ্যে মিশানো হয়েছে, একটা শক্তির সংরক্ষণশীলতা আর একটা ভরবেগের সংরক্ষণশীলতা। শক্তির সংরক্ষণশীলতা আর ভরবেগের সংরক্ষণশীলতা। একটা কাঠের টুকরা সিলিং থেকে ঝুলানো আছে দড়ির সাহায্যে, ধরো এই কাঠের টুকরাটা সিলিং থেকে এখান থেকে ঝুলানো আছে, এই যে দড়ির দৈর্ঘ্য, এই দড়ির দৈর্ঘ্য হচ্ছে 0.1 মিটার, এল হচ্ছে 0.1 মিটার গিভেন। এই যে কাঠের টুকরা, এর ভর হচ্ছে 2 কেজি, 2 কেজি ভরের একটা কাঠের টুকরা। এখন এটাকে লক্ষ্য করে অনুভূমিকভাবে একটা গুলি করা হয়েছে, ধরো এখান থেকে একটা পিস্তল দিয়ে এই যে অনুভূমিকভাবে একটা গুলি করা হয়েছে। তো গুলির ভরটা হচ্ছে 10⁻² কেজি, গুলির ভরটা। গুলির বেগ কত আমরা জানি না, তো এই গুলির বেগটাকে আমরা ধরলাম ইউ। গুলিটা এসে এই ববের সাথে বিদ্ধ হয়ে গেল, ববের মধ্যে বিদ্ধ হয়ে গেল। তাহলে গুলিটা আসলো, যখন ববটাকে আঘাত করলো তখন এই যে গুলিটা ববের মধ্যে বিদ্ধ হয়ে থেকে গেল, বুঝলা? তাহলে গুলি লাগার আগে এর বেগ কিন্তু 0 ছিল। তাহলে এটা ভরবেগের সংরক্ষণশীলতা। গুলি আর ববের মধ্যে সংঘর্ষ হয়ে গুলি আর বব মিলে একটা মিলিত বস্তু, ঠিক আছে? গুলি আর বব মিলে একটা কি মিলিত বস্তু। তাহলে এখানে গুলির যে বেগটা সেই বেগটা u1, আর ববের যে বেগটা সেই বেগটা u2, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে m1 গুলির ভর। বন্দুক না কিন্তু, বন্দুক ফেলে দাও, বন্দুক আলাদা। গুলির ভর 10⁻² কেজি, গুলির ভর, গুলির বেগ u1, জানি না, u1 এর মানটাই বের করতে বলছে, তাই না? গুলির বেগটাই তো বের করতে বলছে, বুলেটের বেগ বের করতে বলছে, u1 আমি জানি না।
U2 এর মান 0 আর M2 এর মান হচ্ছে কাঠের টুকরার ভর 2 কেজি ছিল, 2 কেজি। ঠিক আছে, এইবার যখন এই দুইটা মিলে মিলিত বস্তু হয়ে গেল, মিলিত বস্তু হয়ে গেলে এদের ভর হয়ে গেল M1 প্লাস M2, মিলিত বস্তু। মিলিত বস্তু হয়ে তার যে মিলিত বেগটা অনুভূমিকভাবে আঘাত করে মিলিত বেগটা হচ্ছে ভি, মিলিত বেগটা ভি। এইবার বলো তো কি হবে, যখন এসে আঘাত করবে, যদি দড়ি না থাকতো তাহলে এইভাবে এসে প্রাস হয়ে যেত। দড়ি যদি না থাকতো, ধরো একটা টেবিলের উপরে রাখা আছে, এইভাবে এসে প্রাস হয়ে যেত। ধরো তুমি এখানে মাথায় একটা আপেল নিয়ে দাঁড়ায় আছো, ধরো এটা তুমি একটা মাথায় আপেল নিয়ে দাঁড়ায় আছো, গুলি করা হলো, তাহলে গুলি লাগার পরে গুলিটা এভাবে প্রাস হয়ে পড়ে যাবে। কিন্তু করা হয়েছে কি, এটাকে একটা সিলিং থেকে দড়ির সাহায্যে ঝুলানো আছে, তাহলে এটা নিচে পড়বে না, বরঞ্চ সরল দোলকের মতো উপরের দিকে উঠে যাবে। এইভাবে সরল দোলকের মতো উপরের দিকে উঠে যাবে, বুঝলা? তাহলে এটা এই বরাবর চলে যাবে, এই বরাবর। তো এই বরাবর গিয়ে কতটুকু উলম্ব সরণ ঘটায় দেখো, টুকরাটার উলম্ব সরণ হয় 0.1 মিটার। উলম্ব সরণ, সুতার দৈর্ঘ্য দেখছো, সুতার দৈর্ঘ্য কত, 0.1 মিটার। তাহলে উলম্ব সরণ 1 মিটার বলতে, 0.1 মিটার বলতে আমি কি বুঝি, মানে একেবারে এইভাবে চলে আসবে, বুঝলা? একেবারে এইভাবে চলে আসবে, এইভাবে উঠে যাবে, উলম্ব সরণ হবে। দেখো এই যে উলম্ব সরণ, তো 0.1 মিটার অর্থাৎ সুতার দৈর্ঘ্যেরই সমান। তাহলে চিত্রটা হবে এরকম। তাহলে গুলিবিদ্ধ অবস্থায় কাঠের টুকরাটা, এই যে এইখানে উঠে যাবে, এই যে এর মধ্যে এই যে গুলি আছে। তাহলে উলম্ব সরণ হবে, এটার উলম্ব সরণ হবে, এই উলম্ব সরণটাকে আমরা কি দিয়ে লিখি, এইচ দিয়ে। তাহলে সেটা 0.1 মিটার, এটা হচ্ছে উলম্ব সরণ, বুঝলা? তাহলে এইবার একটু দেখো, একটু খেয়াল করো, আমাদের লাগবে বুলেটের বেগ। তাহলে বুলেটের বেগ U1, বুলেটের ভর 10⁻² কেজি। বুলেটটা এসে ওই কাঠের টুকরাকে আঘাত করছে, আঘাত করার আগে কাঠের টুকরার ভর ছিল 2 কেজি, বেগ ছিল 0। এবার যখন আঘাত করলো, আঘাত করে একসাথে একটা মিলিত বস্তু হয়ে গেল, মিলিত বস্তু হয়ে মিলিত ভর হলো M1 প্লাস M2 আর মিলিত বেগ হলো ভি, মিলিত বেগ হলো কত, ভি। এইবার দেখো আমাদের টার্গেট হচ্ছে এই বুলেটের বেগ U1টা বের করা, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে তুমি দেখো তো, আগে আমরা একটু ভর বেগের সংরক্ষণশীলতা এই ব্যাপারটা যদি খাটাই, ভর বেগের সংরক্ষণশীলতা M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 প্লাস M2 ইন্টু ভি। দেখি আমরা বুলেটের বেগ বের করতে পারি কিনা। বুলেটের ভর 10⁻² কেজি, হয়ে গেছে, ম্যাথ হয়ে গেছে। U1 এর মানটা বের করব, M2 এর মান 2 কেজি, কিন্তু U2 এর মান 0, তার মানে এটা 0, 2 গুণ 0, আর এটা 2 কেজি যোগ 10⁻², তারপরে বেগ ভি। কোন বেগ, মিলিত বেগ ভি। মিলিত বেগ কত, মিলিত বেগ হচ্ছে ভি। কি কথা বুঝছো, মিলিত বেগ কত, মিলিত বেগ হচ্ছে ভি। তাহলে M1 U1 M2 U2 M1 প্লাস M2 ইন্টু মিলিত বেগ ভি, তাহলে মিলিত বেগটা ভি। ওকে, আমার এই মিলিত বেগটা দরকার, মিলিত বেগটা ভি না পাইলে আমি কোনোভাবে বুলেটের বেগ U1 পাবো না, বুঝলা কিনা? মিলিত বেগ যদি ভি না পাওয়া যায়, কোনোভাবে U1 পাওয়া যাবে না। তাহলে এবার আসো ভিটাকে খুঁজি, শক্তির সংরক্ষণশীলতা, তো কি বলা হচ্ছে, যে এই যে বুলেটটা আছে, এই যে গুলিবিদ্ধ অবস্থায় বুলেট, মানে বুলেট বিদ্ধ অবস্থায় কাঠের টুকরা আর কি, এটা যখন এই অবস্থায় আছে, এটা আমার ইনিশিয়াল। তো ইনিশিয়াল পয়েন্টে বিভব শক্তি 0, আর ওইটা আমার ফাইনাল পয়েন্ট। এই ফাইনাল পয়েন্টের এর আর উপরে যায় নাই, মানে এই পয়েন্টে গিয়ে বেগ হয়ে গেছে 0, তো এই পয়েন্টে গতিশক্তিটা 0, এই তো হয়ে গেল। তাহলে ইনিশিয়াল পয়েন্টে EP0 সমস্ত শক্তি গতিশক্তি হাফ mv², হাফ M1 প্লাস M2 v²। ওকে, আর এই পয়েন্টে বেগ 0, তাহলে বেগ 0 হলো গতিশক্তি 0, গতিশক্তি কাইনেটিক এনার্জি 0। তাহলে ওই পয়েন্টের সমস্ত শক্তি বিভব শক্তি, এবং সেই বিভব শক্তিটা কত, বিভব শক্তি mgh ডাইরেক্টই তো দেওয়া আছে, এইচ এর মানই তো দেওয়া আছে, ডাইরেক্ট উলম্ব সরণই তো দেওয়া আছে, বুঝলা? উলম্ব সরণই তো দেওয়া আছে। কেউ যদি বলো ভাই কোণও তো দেওয়া আছে, এই যে কোণ 90 ডিগ্রি, কোণও তো দেওয়া আছে,
উলম্ব সরণ যদি 0.1 মিটার হয়, সুতার দৈর্ঘ্যের সমান হয়, তাহলে কোনটা কত হবে? 90 ডিগ্রি। হ্যাঁ, একই কথা, দেখো একই কথা, দেখো এদিকে দেখো, 2 mgl সাইন স্কোয়ার 90 ডিগ্রি বাই 2, তো সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, সাইন 45 ডিগ্রি তার মানে 1/2, 2 2 কাটা, পড়ে থাকলো কি mgl, বুঝলা? তাহলে তুমি কোণের সূত্রে যাবা, যাও, তুমি mgh লিখবা, লেখো, যা খুশি একই আসবে রেজাল্ট। তাহলে এই m মানে কিন্তু পুরো m, এই m মানে একটু লিখে দিই, m মানে হচ্ছে m1 প্লাস m2, m1 প্লাস m2 gh। এবার কথা হচ্ছে এই m1 প্লাস m2 এটা ওগুলা কোনো কিছু যায় আসে না, কাটাকাটি। তাহলে আমাদের v লাগবে, v ইকুয়াল টু √gh, √2, g এর মান 9.8, h এর মান 0.1 মিটার। তাহলে √2 ইন্টু 9.8 ইন্টু 0.1, তাহলে 7/5 মানে 1.4। এই যে ভি এর মান 1.4 মিটার পার সেকেন্ড। এইবার এই ভিটা নিয়ে ওই জায়গায় বসাও, এই যে কত বেগ নিয়ে ওঠা শুরু করছে, এইখানকার বেগ ভি কত, সেই বেগ ভিটা নিয়ে এখানে বসাও। তাহলে এটা হচ্ছে 1.4, তাহলে 2 প্লাস 10⁻⁻², এটা ইন্টু 1.4 ডিভাইডেড বাই 10⁻²। তাহলে অতএব U1 281.4 মিটার পার সেকেন্ড, U1 এর মান 281.4 মিটার পার সেকেন্ড। শেষ। এটাই হচ্ছে বুলেটের বেগ, এটা হচ্ছে বুলেটের বেগ। বলো পারবো কিনা, বলো বলো বলো। তাহলে এইবার দেখি তোমরা একটা করে দাও, এবার তোমরা একটা করে দাও। 0.5 কেজি ভরের কাঠের টুকরা 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতা দিয়ে ঝুলানো, 50 সেন্টিমিটার সুতা দিয়ে 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতা দিয়ে ঝুলানো, 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতা দিয়ে ঝুলানো 0.01 কেজি, 0.01 কেজি ভরের বুলেট অনুভূমিকভাবে 0.01 কেজি ভরের একটি বুলেট অনুভূমিকভাবে আঘাত করে এর মধ্যেই থেকে গেল, ফলে কাঠের টুকরার কৌণিক সরণ হলো, ফলে কৌণিক সরণ 60 ডিগ্রি হলো। তাহলে বুলেটের বেগ এবার দেখি, করো তো দেখি, এবার সহজ না, এবার কৌণিক সরণ দেওয়া আছে, তাহলে সহজ না নাকি, নাকি কঠিন? আরো সহজ, সূত্র, ডাইরেক্ট সূত্র। কোন দেওয়া আছে তো কি হয়েছে, তো আমরা বিভব শক্তি জায়গায় mgl লিখবো, mgh লিখবো না, আমরা লিখবো 2 mgl sin স্কয়ার থিটা বাই 2 অথবা mgl 1 মাইনাস cos থিটা। শেষ, আচ্ছা শেষ। তাহলে চটপট করে ফেলবো এটা। তাহলে একটা কাঠের টুকরা সিলিং থেকে ঝুলানো আছে, এই যে সিলিং থেকে কাঠের টুকরা ঝুলানো আছে, এবার অনুভূমিকভাবে একটা বুলেট ছোড়া হয়েছে, এখান থেকে একটা বুলেট ছোড়া হয়েছে, বুলেটের ভর 0.01 কেজি ভরের বুলেট, 0.01 কেজি, দ্যাট ইজ m1, আর U1 এর মান এটাই আমরা বের করতে চাই, বুলেটের বেগ। m2 এর মান 0.5 কেজি, আর এটা তো প্রথমে স্থির অবস্থায় ঝুলেছিল, তাহলে এটা হচ্ছে U2 সমান ছিল 0। এবার যখন বুলেটটা এসে আঘাত করছে তখন বুলেটটা এর মধ্যে থেকে গেছে, এই যে এর মধ্যে থেকে গেছে, তাহলে এর মধ্যে থেকে গেলে মিলিত বেগ, তাহলে সেই মিলিত বেগটা হচ্ছে v, আর মিলিত ভরটা হচ্ছে m1 প্লাস m2,
এবার এইভাবে তো উপরে উঠে যাবে, এইভাবে উপরে উঠে যাবে। তো বলা হচ্ছে এবার পুরো একেবারে 90 ডিগ্রি উপরে উঠে এখানে যায়নি। তো কি বলছে, এবার কৌণিক সরণ হয় 60 ডিগ্রি, কৌণিক সরণ 60 ডিগ্রির মতো হয়, কৌণিক সরণ এই যে 60 ডিগ্রির মতো হয়, এই যে এই কোণটা 60 ডিগ্রি। তাহলে এই পয়েন্টে গিয়ে থেমে গেছে, এই পয়েন্টে বেগ শূন্য হয়ে গেছে। যদি বেগ শূন্য না হতো তাহলে তো আরো উপরে উঠতো, ঠিক আছে, যদি শূন্য না হতো তাহলে আরো উপরে উঠতো। তাহলে নাও ভরবেগের সংরক্ষণশীলতা খাটিয়ে আমরা পাই, ভরবেগের সংরক্ষণশীলতা খাটিয়ে পাই কি m1 u1। আচ্ছা এটা ওই পাশে লিখি, ভরবেগের সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 মিলিত বেগ v, তাই তো? নাও মান বসাও, m1 এর মান 0.01, u1 এর মান চাই বের করতে 0, এটা 0.01, 0.01, m2 এর মান 0.5, 0.5, আর ভি এর মান, এই যে ভি এর মান না পাইলে u1 এর মান জানা যাবে না। তাহলে ভি এর মানটা বের করার জন্য শক্তির সংরক্ষণশীলতা, এবার শক্তির সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতা মানে খুবই কমন সেন্স যে এই জায়গার গতিশক্তি হাফ এমভি স্কয়ার কনভার্ট হচ্ছে এই জায়গার বিভব শক্তিতে। তাহলে শক্তির সংরক্ষণশীলতা m1 একবারে লিখবো না, ই ইনিশিয়াল ই ফাইনাল, ইনিশিয়াল পয়েন্টের কোনো গতিশক্তি নাই, সরি বিভব শক্তি নাই, EP0, সমস্ত শক্তি গতিশক্তি হাফ m1 প্লাস m2 ভি স্কয়ার, আর এই পয়েন্টে কোনো গতিশক্তি নাই, এই পয়েন্টে কোনো গতিশক্তি নাই, ইকে 0। তাহলে সমস্ত শক্তি বিভব শক্তি m1 প্লাস m2 GH। তাহলে অতএব ভি ইকুয়াল টু এইটা কাটাকাটি গেল, ভি ইকুয়াল টু √2GH, 2G এর মান 9.8, H এর মান, H কত, H এর মান ও দেখছো ঝুলে আমি এই সূত্র লিখে ফেলছি। বলো তো এবার তার H দিয়ে হবে? এবার তো কোণ দেওয়া আছে, তাহলে এই সূত্র হবে? বলো, দেখছো আমি ঝুলে MGH টা লিখে ফেলছি। এবার তো এই সূত্র হবে না, কাহিনী তো এখানেই। এবার হবে কি, এবার হবে 2mgl sin স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2, এটা হবে। তো এই m মানে কিন্তু m1 প্লাস m2 আর কি, তো m কাটা আর কি। তাহলে এবার v ইকুয়াল টু 2 গুণ 2 4 √4, জি এর মান 9.8, এল হচ্ছে 50 সেন্টিমিটার, তাহলে 0.5 মিটার, 50 সেন্টিমিটার 0.5, আর সাইন স্কয়ার 30 ডিগ্রি, সাইন স্কয়ার 30 ডিগ্রি, তাহলে √4 ইন্টু 9.8.5 সাইন 30 ডিগ্রি তার স্কয়ার। তাহলে এটা হচ্ছে 2.2135 মিটার পার সেকেন্ড। এটা নিয়ে বসাও এটা এবার। তাহলে অ্যান্সার গুণ 0.01 প্লাস 0.5, ঠিক আছে, তাকে ভাগ 0.01 দিয়ে। তাহলে অতএব U1 112.89 মিটার পার সেকেন্ড। দেখি কে উত্তর বলছে দেখি। মুন্নি সামাম বলছে, আরুষি বলছে, আব্দুল হান্নান সুজন বলছে। ওকে, এবার একটা ছোট্ট একটা টপিক, সেটা হচ্ছে মেঘ থেকে বৃষ্টি হতে কাজ।
মেঘ থেকে বৃষ্টি হতে কাজ, শান্তিতে যে বৃষ্টি হবে তা উপায় নাই, বুঝছো? সেখানেও কৃত কাজ বের করতে হবে। মেঘ থেকে বৃষ্টি হতে কৃত কাজ, বৃষ্টি হতে কৃত কাজ। মেঘের গড় সরণ বা গড় উচ্চতা নির্ণয়। মেঘের গড় সরণ বা গড় উচ্চতা নির্ণয়। ঠিক আছে, মেঘের গড় সরণ বা গড় উচ্চতা নির্ণয়। তাহলে শোনো, দেখো, একখণ্ড মেঘ, একখণ্ড মেঘ, ঠিক আছে, ধরো এই যে মেঘ, বা এইভাবে আর কি, এইভাবে একখণ্ড মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে। তো এই মেঘখণ্ড থেকে বৃষ্টি হবে, মেঘখণ্ড থেকে বৃষ্টি হবে। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। তো বৃষ্টি হয়ে বৃষ্টির পানি পড়বে, বৃষ্টির পানি ভূমিতে এসে পৌঁছাবে, বৃষ্টির পানি ভূমিতে এসে পৌঁছাবে। তাহলে বৃষ্টির পানি যদি ভূমিতে এসে পৌঁছায়, তাহলে ভূমিতে কিন্তু একটা, এই যে ভূমিতে কিন্তু একটা পানির জলাবদ্ধতা ক্রিয়েট করবে, তাই না? বলো, এরকম একটা জলাবদ্ধতা ক্রিয়েট করবে না? এই ধরো পানি জমে গেছে, তো এরকম পানি জমে যাবে। তো আমরা এখন এই মেঘ থেকে বৃষ্টি হইতে কৃত কাজ বের করব। খুবই সিম্পল ব্যাপার। মেঘটা ভূমির সাপেক্ষে, এটা যদি ভূমি আমার যদি প্রসঙ্গ তল হয়, তাহলে ভূমির সাপেক্ষে মেঘখণ্ডটা একটা সার্টেইন পরিমাণ উচ্চতায় আছে না? এই মেঘখণ্ডটা, ধরো এই মেঘখণ্ড থেকে বৃষ্টি হয়েছে, তাহলে এই মেঘখণ্ডটা ভূমি থেকে একটা উচ্চতায় আছে। তো মেঘখণ্ডের এক এক পয়েন্টের উচ্চতা তো এক এক রকম, এই কারণে আমরা ভূমি থেকে মেঘখণ্ডের ভার কেন্দ্রের সরণ বা গড় সরণ চিন্তা করব। যে ভূমি থেকে মেঘখণ্ডের ভার কেন্দ্রের সরণ বা গড় সরণ, সেটা হচ্ছে এইচ। ঠিক আছে, সেটা হচ্ছে এইচ বলো বা এইচ ড্যাশ বলো, যার যেটা খুশি, ধরো এইচ ড্যাশ। এটা হচ্ছে মেঘের গড় সরণ বা ভার কেন্দ্রের সরণ। কারণ মেঘের মেঘখণ্ডের এই পয়েন্টের উচ্চতা যা, এই পয়েন্টের উচ্চতা তার চেয়ে বেশি, তাহলে ভূমি থেকে আমরা ভার কেন্দ্রের সরণ বা গড় সরণ নিব। ওকে, এবার মেঘ থেকে বৃষ্টি হইতে কাজ চাই মেঘখণ্ডের, এই যে মেঘখণ্ড, এই মেঘখণ্ডের ভর হচ্ছে এম। তো খুবই সিম্পল ব্যাপার, কৃত কাজ হচ্ছে এই যে মেঘটা, এই মেঘের মধ্যে একটা স্থিতিশক্তি জমা আছে না? তাহলে যখন মনে করো বৃষ্টি হবে, তখন এই স্থিতিশক্তি কাজে রূপান্তরিত হয়ে গতিশক্তি হয়ে ভূমিতে গিয়ে পৌঁছাবে। এই যে মেঘখণ্ড, এই মেঘখণ্ডের মধ্যে একটা ভূমির সাপেক্ষে একটা উচ্চতা থাকার কারণে তার মধ্যে একটা স্থিতিশক্তি জমা আছে। সেই স্থিতিশক্তিটা কত? mgh। তাহলে যখন বৃষ্টি হবে সেই স্থিতিশক্তিটাই কাজে রূপান্তরিত হবে, সেই স্থিতিশক্তিটাই কাজে রূপান্তরিত হবে। তাহলে মেঘের সঞ্চিত বিভব শক্তি সেটাই হবে কৃতকাজ, মেঘের সঞ্চিত বিভব শক্তি সেটাই হবে কৃতকাজ। তো কত? mgh বা mgh ড্যাশ শেষ। এবার কথা হচ্ছে কি, ঝামেলাটা লাগবে কোথায় জানো? এম এর মানটা ডাইরেক্ট দেওয়া থাকবে না, এম এর মানটা একটু ঘুরানো পেঁচানো ভাবে দেওয়া থাকবে। এম এর মানটা ডাইরেক্ট বলে দেওয়া থাকবে না। মেঘের ভর তো তুমি মেঘে গিয়ে মাপতে পারবা না। তাহলে মেঘের ভর মাপার একটা উপায় আছে, ভর নিয়ে এখানে একটা কাহিনী আছে। প্রথমে কিছুক্ষণ ওয়েট করো আর কি, বৃষ্টি হোক আগে। বৃষ্টি হলে এই মেঘটা বৃষ্টির পানি হয়ে গিয়ে ভূমিতে এসে পড়বে না? তাহলে মেঘ কিন্তু ভূমিতে চলে আসছে, কিন্তু কি হিসাবে চলে আসছে? পানি হিসাবে। এবং পানি হিসাবে এসে দেখো ভূমিতে একটা পানির আস্তরণ তৈরি করছে, পানির একটা আস্তরণ তৈরি করছে। এই যে পানির উচ্চতা, পানির একটা হাইট তৈরি করছে, এই উচ্চতাটাকে বললাম ডি। অনেকে বলতে পারে ভাই যদি পানি হচ্ছে নালা দিয়ে বা ড্রেন দিয়ে যদি সরে যায়, না, ধরো সেরকম সরে যায়নি, পানি জলাবদ্ধতার সৃষ্টি করছে, সেই জলাবদ্ধতাটার হাইটটা হচ্ছে ডি। অনেক সময় দেখবা আবহাওয়া দপ্তর বলে না আজকের বৃষ্টিপাতের পরিমাণ এত মিলিমিটার। তো এই আজকে বৃষ্টিপাতের পরিমাণ এত মিলিমিটার মানে কি? কোনো একটা একক ক্ষেত্রফলের একটা প্লেটে বৃষ্টি হলে বৃষ্টির যে জলাবদ্ধতার সৃষ্টি করবে, যে হাইটের সৃষ্টি করবে, সেটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ। বুঝছো? একক ক্ষেত্রফলের একটা ট্রে, আবহাওয়া দপ্তর কি করে, যখন বৃষ্টি শুরু হয় একক ক্ষেত্রফলের ওই ট্রেটা বাইরে পাতে, তাহলে ওই ট্রেতে পানি জমে। ওই ট্রেতে যখন পানি জমে তখন এই পানির একটা স্কেল ধরে পানির হাইটটা মাপে, দেখি তো পানির হাইটটা কত হাইটের পানি জমা হইলো। তাহলে একক ক্ষেত্রফলে যে হাইটের পানি জমা হয় আর কি, ওটাই হচ্ছে
পানির হাইটের পরিমাণ, পানির উচ্চতার পরিমাণ, যে আজকে বৃষ্টিপাতের পরিমাণ অত মিলিমিটার, বুঝলে, আজকে বৃষ্টিপাতের পরিমাণ অত মিলিমিটার। তো এইভাবে বলে দিবে আর কি ডি এর মানটা। ডি এর মান বলে দিলে কাহিনী হয়ে গেছে। ডি এর মান বলে দিলেই আমি সব কিছু পেয়ে গেছি। যে এলাকায় বৃষ্টিপাত হয়েছে সেই এলাকার ক্ষেত্রফল হচ্ছে এ, ক্ষেত্রফল, এলাকার ক্ষেত্রফল এ। আর তার উপর ডি হাইটের পানির স্তরণ জমা হয়েছে, তার উপর ডি হাইটের পানির স্তরণ জমা হয়েছে। তাহলে নিচের যে এলাকাটা এরিয়াটা, তার ক্ষেত্রফল এ, তার উপর পানি জমা হয়েছে কত, ডি হাইটের পানি জমা হয়েছে। তাহলে এবার আসো, এম ইকুয়াল টু রো ভি জি এইচ ড্যাশ, রো ভি ইকুয়াল টু এ ডি, ভি ইকুয়াল টু এ ডি জি এইচ ড্যাশ, বুঝতে পারছো? ভি ইকুয়াল টু এ ডি, তাহলে ভি ইকুয়াল টু এ হচ্ছে ক্ষেত্রফল আর ডি হচ্ছে হাইট। তাহলে এম ইকুয়াল টু রো ভি, ঘনত্ব গুণ আয়তন, আর আয়তন হচ্ছে ক্ষেত্রফল গুণ হাইট। তাহলে ক্ষেত্রফলের সাথে হাইট গুণ দিবা, হয়ে যাবে। তাহলে এই সূত্র দিয়ে আমরা মূলত কৃতকাজ বের করব, কৃতকাজ বের করব। কি ক্লিয়ার? এই তাহলে চলো দেখি একটা ম্যাথ প্রবলেম সলভ করে ফেলি। এটা আমাদের বইয়ের 65 নম্বর, জাস্ট নিয়ম রক্ষা। বলা হচ্ছে কোনো একদিন রাজশাহী শহরের কোনো এলাকায়, কোনো একদিন রাজশাহীর কোনো এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ, বৃষ্টিপাতের পরিমাণ 5 মিলিমিটার। ওই এলাকার ক্ষেত্রফল, ওই এলাকার ক্ষেত্রফল 96.68 মিটার স্কয়ার। বৃষ্টিপাতে 7.1 ইন্টু 10⁷ জুল কাজ হলে বৃষ্টিপাতে এত জুল কাজ হলে মেঘের গড় সরণ কত? মেঘের গড় সরণ বা মেঘের গড় উচ্চতা কত? মেঘের গড় সরণ বা গড় উচ্চতা, ঠিক আছে, এটা চাইছে। বলো পারবো কিনা। এই যে এটা হচ্ছে একটা মেঘখণ্ড, এই মেঘখণ্ড থেকে বৃষ্টি হয়েছে, রাজশাহী শহরের কোনো একটা এলাকায় বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলে পানি জমা হয়েছে আর কি। তো পানি কত হাইটে পানি জমা হয়েছে, সেই পানির হাইট বলে দিছে ডি হচ্ছে 5 মিলিমিটার, ডি হচ্ছে 5 মিলিমিটার। যে এলাকায় বৃষ্টি হয়েছে সেই এলাকার ক্ষেত্রফল 96.68 মিটার স্কয়ার, সেই এলাকার ক্ষেত্রফল। তাহলে মেঘখণ্ডের গড় সরণ, গড় উচ্চতা, মেঘখণ্ডের গড় উচ্চতা বা গড় সরণ এইচ ড্যাশের মানটা আমরা বের করতে চাই। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ বা ইপি, এটা ইকুয়াল টু কি হবে, এম জি এইচ ড্যাশ। এম এর মান তো ডাইরেক্ট দেওয়া নেই, তাহলে এম ইকুয়াল টু হচ্ছে রো ভি আর ভি ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু ডি জি এইচ ড্যাশ। তা আমাদের চাইছে মেঘের গড় সরণ, মানে এইচ ড্যাশের মানটা বের করতে বলছে। তাহলে 7.1 ইন্টু 10⁵ রো পানির ঘনত্ব, মেঘের না কিন্তু পানির ঘনত্ব 1000, এ 96.68, ডি 5 মিলিমিটার, 5 ইন্টু 10⁻³ জি এর মান 9.8 ইন্টু এইচ ড্যাশ। তাহলে অতএব এইচ ড্যাশ 7.1 এক্সপোনেনশিয়াল ফাংশন 5 ভাগ 1000 ভাগ 96.68 ভাগ 5 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 ভাগ 9.8। তাহলে 149
একবার করি 7.1 এক্সপোনেনশিয়াল ফাংশন 5 ডিভাইডেড বাই 1000 গুণ 96.68 গুণ 5 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 গুণ 9.8, তাহলে 149.87 এত মিটার। বলতো ঠিক আছে? হ্যাঁ, আমি কোথায় ভুল করছি? রো এ ডি 7.1 এক্সপোনেনশিয়াল ফাংশন, ও 7.1 ইন্টু 10⁷, তো এটা 10⁷, তাই তো ভাবি, বইয়ের সাথে উত্তর মিলল না কেন? তাহলে এটা হবে 14987.3, 14987.37 মিটার। এটা হচ্ছে মেঘখণ্ডের গড় সরণ। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে দেখি কারা কারা ক্লাস করছে, দেখি কারা কারা ক্লাস করলো। ডাব্লিউ এর মান ভুল বসাইছিলাম, হ্যাঁ ঠিক আছে, দেখছি, দেখে নিয়েছি। ডাব্লিউ এর মান ভুল বসাইছিলাম, সেটা দেখে নিয়েছি। বলো, বুঝছো? কোনো প্রবলেম থাকলে বলো, এখন কোনো প্রবলেম থাকলে কমেন্ট করো, বলে দিচ্ছি। ওকে, তাহলে টাটা, ভালো থাকিও।